বিদ্যানিকেতন এই ক্লাসরুমে সকলকে অভিনন্দন। ক্লাস পরিচালনায় আমি সুইটি বণিক, বিদ্যানিকেতন হাই স্কুল, নারায়ণগঞ্জ। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ পাঠ পড়াবো। আমার আজকের আলোচ্য বিষয় ভাষা। ভাষা ভাষা হাজার বছরের ইতিহাস ঘাটলে আমরা ভাষা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবো। ভাষা, মানুষ মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। আদিম যুগে মানুষ অঙ্গভঙ্গির মাধ্যমে ভাব ভাষা প্রকাশ করত। তখন না ছিল কোনো ভাষার ব্যবহার, না ছিল কোনো মৌখিক ভাষা, না ছিল তখন লিখন পদ্ধতি। আমরা যে আদিম যুগের একটি চিত্র দেখতে পাচ্ছি, সেই সময়ের মানুষ অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। আমরা একটি সংক্ষেপে ভাষার ইতিহাস আলোচনা করব। বাংলা ভাষা এমনিতে তৈরি হয়নি। এই বাংলা ভাষা সৃষ্টির পেছনে রয়েছে নানা রকম ঐতিহাসিকবিদদের মতবাদ এবং একটি বিশেষ কাহিনী বলা যায়, বা বিশেষ বাস্তব কিছু কথা আমি তুলে ধরব। সেটা হচ্ছে, পর্তুগিজরা প্রথমে এই বঙ্গ দেশে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য। তারা এসে দেখে যে এই বঙ্গভূমিটা, তখন তো বাংলাদেশ ছিল না, জনপদ ছিল, আর এই জনপদের নাম ছিল বঙ্গ। এই বঙ্গ জনপদে এসে দেখে এই দেশের মাটি সোনা ফলা, এখানে সব রকমের ফসল ফলে, সব রকমের চাষাবাদ হয়। ব্যবসা বাণিজ্যের জন্য এই দেশটি তাদের পছন্দ হলো। কিন্তু ওই সময়ের রাজনৈতিকভাবে তারা খুব একটা সুযোগ পাচ্ছিল না, জমিদাররা তাদের অ্যাভয়েড করে চলতো। এজন্য তারা কি করলো, তারা পর্যবেক্ষণ করলো কি করে এই বঙ্গভূমিতে ব্যবসা বাণিজ্য করা যায়, এখানে মানুষদের সাথে কিভাবে মিশা যায়। তারা দেখলো জমিদার শ্রেণীর মানুষ নিম্নবর্ণ শ্রেণীর মানুষদের খুব তুচ্ছ-তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখত। এজন্য তারা আইডিয়া করলো যে নিম্ন শ্রেণীর মানুষদের কিভাবে তাদের দলে আনা যায়। তারা প্রথমে একটি মসজিদ বানালো, যাকে আমরা আল্লাহর ঘর হিসাবে জানি, এবং সেখানে তারা নামাজ পড়তে শুরু করলো। নিম্ন শ্রেণীর মানুষদের এনে তাদের দেখালো, এই যে দেখো, এখানে আমাদের আল্লাহর ঘর, আমরা এখানে সকলে একত্রে মিলে নামাজ পড়ি, আমাদের ভিতরে কোনো বর্ণভেদ, জাতিভেদ, কোনো ভেদাভেদ নাই, আমরা একসাথে আহার করি, একসাথে নামাজ পড়ি, একসাথে আমরা সবাইকে মূল্যায়ন করি। এভাবে নিম্ন শ্রেণীর মানুষগুলো দেখলো আসলে আমরা উচ্চজাত আভিজাত শ্রেণীর মানুষদের কাছ থেকে সেই রকমভাবে মূল্যায়ন হচ্ছি না, তবে ওরা যদি আমাদের উপযুক্ত মূল্যায়ন করে, আমরা কেন তাদের পথে চলবো না। এটা হলো আমাদের ভাষার একটা ইতিহাসের প্রথম ধাপ। তো ওখান থেকেই সকলেই মিশা শুরু করলো, একত্রে চলাফেরা, ব্যবসা, বৈবাহিক আচার অনুষ্ঠান সব কিছু পর্তুগিজদের সাথে, বিদেশিদের সাথে আমাদের অ্যাডজাস্ট হওয়ার একটি বিষয় শুরু হলো। আর এখান থেকেই ভাষার বিবর্তন শুরু হলো। তাদের কাছ থেকে আমরা সুন্দর সুন্দর ভাষা শব্দ শিখতে শুরু করলাম। আর এভাবেই যে ভাষা তৈরি হলো, যে মিশ্র ভাষা, অনেক ভাষাভাষীদের সাথে মিশে আমাদের যে ভাষাটা তৈরি হলো, সেজন্য আমাদের ভাষাকে বলা হয় মিশ্র ভাষা বা সংকর ভাষা। এবং এ ফাঁকে আমি আরেকটি কথা বলে নেই, আমরা যেমন ভাষায় মিশ্র ভাষাভাষীর মানুষ এবং সংকর ভাষী, তেমনি আমাদের জাতি হিসাবে আমরা সংকর জাতি বা রক্তবর্ণ সংকর জাতি বা মিশ্র জাতি। আমরা আবার ভাষাতে ফিরে আসব। ভাষা দুই প্রকার, মৌখিক ভাষা ওরাল ল্যাঙ্গুয়েজ, লিখিত ভাষা রিটেন ল্যাঙ্গুয়েজ। আমরা দেখছি যে লেখন পদ্ধতিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে: বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক এবং ভাবাত্মক লিখন ব্যবস্থা। প্রথমে আসি বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা কী রকম।
বিভিন্ন ভাষাভাষীর দেশে বর্ণের মাধ্যমে লিখন পদ্ধতি চালু আছে, যেমন বাংলা, ইংরেজি, রুশ, ফার্সি। এই দেশগুলোর মধ্যে লিখন পদ্ধতিটা হচ্ছে বর্ণভিত্তিক। এবার আসি অক্ষর ভিত্তিক। শুধুমাত্র একটি অক্ষর দ্বারা ভাষা ব্যবহার করা হয়, এই ধরনের পদ্ধতিকে বলা হয় অক্ষর ভিত্তিক। এখানে এক একটি চিহ্নকে এক একটি অক্ষর ধরা হয়, যেমন জাপানি ভাষা এই রকমের ভাষার মধ্যে পড়ে। এবার আমরা আসি ভাবাত্মক লিখন পদ্ধতি। ভাবাত্মক লিখন পদ্ধতি বললে আমরা সবাই আসলে বুঝবো না যে আসলে ভাবাত্মক লিখন পদ্ধতিটা আবার কীরকম হতে পারে। আসলে ভাবাত্মক লিখন পদ্ধতি হচ্ছে, সেটা নয় কোনো বর্ণভিত্তিক, নয় কোনো অক্ষর ভিত্তিক, সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে তারা ভাষা প্রকাশ করে, ভাষার ব্যবহার করে থাকে। সেই দেশগুলো হচ্ছে চীন, কোরিয়া। তারা ভাষার মাধ্যমে, ভাবের মাধ্যমে ভাষা লিখন পদ্ধতি প্রকাশ করে থাকে। এবার আসি আমরা ভাষার উপাদান। ভাষার উপাদান কয়টি? ভাষার উপাদান 4টি। কি কি? ধ্বনি, শব্দ, তারপর হচ্ছে বাক্য, বাগর্থ। তো আমরা একটি একটি করে আলোচনা করব। এসো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ধ্বনির উপর একটু সংক্ষিপ্ত আলোচনা করব। ধ্বনি কি? ধ্বনি মানে সাউন্ড। তো যেই কোনো সাউন্ড কি আমাদের ধ্বনির ক্ষেত্রে প্রযোজ্য? যেই কোনো সাউন্ড আমাদের ধ্বনির ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য নয়। তার আগে দেখি আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। সেই চিত্রটি হচ্ছে একটি বাকযন্ত্রের চিত্র। আমি এটা কেন নিয়েছি তোমাদের একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলছি। মানুষ কিভাবে কথা বলে, কিভাবে সাউন্ডের সৃষ্টি হয়। এটা হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে অ্যাডামস আপেল, এটাকে বলা হয় পুরুষের ক্ষেত্রে ধর। তারপর আমরা দেখতে পাচ্ছি নাসারন্ধ্র, ঠোঁট, জিভ, দাঁত, মুখ, গহ্বর, চোয়াল, নাসিকা, জিহ্বামূল, কোমল তালু, পশ্চাৎতালু, গলনালী যেটাকে বলা হয় স্বরতন্ত্রী, খাদ্যনালী, শ্বাসনালী। তো এই সব যন্ত্রগুলোকে বলা হয় বাকযন্ত্র। বাক অর্থ হচ্ছে কথা। তাহলে বাকযন্ত্র বলতে আমরা বুঝি কথা বলার যে যন্ত্র। তাহলে এই কথা কোত্থেকে আসলো? সাউন্ড থেকে আসলো। তো কিভাবে আমরা কথা বলি সেটা একটু লক্ষ্য করি। ফুসফুস তাড়িত বায়ু, আমাদের ফুসফুসগুলো এভাবে পাঞ্চ করে, এখান থেকে শ্বাস প্রশ্বাস তৈরি হয়। তো ফুসফুস তাড়িত বাতাস গলনালী হয়ে মুখবিবরে আসার সময় এই সকল যন্ত্রগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে যে ধ্বনির সৃষ্টি হয়, সাউন্ডের সৃষ্টি হয়, সেটাই কিন্তু আমাদের ধ্বনি বা আমরা যে কথা বলে থাকি তার মাধ্যম। তো আমরা যেই প্রসঙ্গটি বলছিলাম যে যেই কোনো সাউন্ডই কি আমাদের ধ্বনি না, যেই সাউন্ড বা যে ধ্বনিটা অর্থ বহন করে সেটাই আমাদের ব্যাকরণের আলোচ্য ধ্বনির অংশ। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে শব্দ। এসো বন্ধুরা, আমরা শব্দ সম্বন্ধে একটু জেনে নেই। একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। একাধিক বর্ণ মিলে কি হয়? অক্ষরের সৃষ্টি হয়। একাধিক ধ্বনি মিলে কি হয়? শব্দের সৃষ্টি হয়। যেমন কলম। কলম আমরা একটা বাক্য বলে ফেলেছি, এটাকে আমরা ভাঙলে কি পাই? ক, ল, ম। এই ক এর সাথে আছে অ, ল এর সাথে আছে অ, ম এর সাথে আছে অ। এই জন্য আমরা এই হর্ষন্ত চিহ্নগুলো ব্যবহার করেছি। তো এই ক ধ্বনি, ল ধ্বনি, ম ধ্বনি যুক্ত হয়ে হয়েছে কলম। তাহলে আমরা কি পাচ্ছি? একাধিক ধ্বনি মিলে যে শব্দের সৃষ্টি হয়। এবার আসি আমরা বাক্য। বাক্য বলতে আমরা কি বুঝে থাকি? এখানে আমি দুইটি মানুষের চিত্র নিয়েছি। একজন কথা বলছে, একজন শুনছে, একজন বক্তা, একজন শ্রোতা। আমি বলছি, সেই বলার মাধ্যমটা আরেকজন শুনতে পাচ্ছে। এখন কথা হচ্ছে আমি কি বলছি?
আমি যে বাক্য ব্যবহার করছি সেই বাক্যটা কতটুকু অর্থযুক্ত সেটা মেন করছে। মানুষ যে কথা বলে, কথার বাক্যের যে অর্থযুক্ত ধ্বনি থাকে তাকেই বলা হয় সেন্টেন্স বা বাক্য। তাহলে কি দাঁড়ায়? বক্তা যেটা বলবে সুস্পষ্ট অর্থ সেখানে দাঁড়াবে এবং শ্রোতা সেটা বুঝতে কোনো অসুবিধা হবে না, সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। এবার আমরা আসি বাগর্থ। বাগর্থকে, এই জিনিসটা সবার কাছে জটিল মনে হতে পারে, কিন্তু না, এই জিনিসটা আমরা যতগুলো আলোচনা করেছি তার চেয়ে একেবারেই সহজ হচ্ছে বাগর্থ। প্রসঙ্গ অনুযায়ী অর্থের পরিবর্তন হয়। বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন রকম অর্থের পরিবর্তন হয়, একই শব্দের নানা রকম অর্থের পরিবর্তন হয়, সেটাই আমি বোঝাতে চেয়েছি। যেমন পোড়া একটি শব্দ যার অর্থ দগ্ধ হওয়া বা পুড়ে যাওয়া, জ্বলে পুড়ে যাওয়া বোঝায়। এখানে যদি আমি বলি আমার মন পুড়ে যাচ্ছে, তাহলে কি দাঁড়াবে? মন কি দগ্ধ হচ্ছে? মন কি জ্বলে পুড়ে যাচ্ছে? না, এটার অর্থ আলাদা অর্থ বহন করবে। ভাষার শব্দ বাক্যের এইসব অর্থের আলোচনার বিষয় হচ্ছে বাগর্থ। দ্যাট মিনস আমরা কি বুঝতে পারি যে একটি শব্দেরই একাধিক অর্থ থাকে, সেই শাস্ত্র নিয়ে আলোচনা করাই হচ্ছে বাগার্থ এর কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থেকো। ভাষার ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।